আমাদের ইংলিশিং ডেইলি চ্যানেলে প্রথমে আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশনস বজায় থাকে এবং আমাদের তৈরি ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদেরকে আরেকটা খুব ছোট্ট কথা বলবো, সেটি হচ্ছে যে চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ না করে দেখার। তার কারণ এই ভিডিওটি এমন যেখানে স্কিপ করলে আপনাদের হয়তো ভিডিওটি ভালো নাও লাগতে পারে বা ভিডিওটির যেই মূল ভাব সেটি হয়তো আপনারা নাও বুঝতে পারেন। আমাদের আজকের ভিডিওর টপিক মায়া অ্যাঞ্জেলিও এবং তার সময়কাল। দেখুন, সমাজে যখন কোনো লেখক বা লেখিকা লেখেন, তার লেখা কিন্তু সমাজের আশপাশ এবং পারিপার্শ্বিক পরিবেশ থেকে উদ্বুদ্ধ হয়। আমরা কথায় বলি সাহিত্য সমাজের দর্পণ। তার কারণ সাহিত্যের মধ্যে দিয়ে সমাজ কেমন ছিল বা সমাজ কেমন আছে সেটি খুব সহজেই প্রতিফলিত হয়। তাই মায়া অ্যাঞ্জেলিও এর লেখা স্টিল আই রাইজ এই পোয়েমটি খুব সুন্দরভাবে বুঝতে গেলে, যেটি আমরা আমাদের নেক্সট ভিডিওতে বানাবো, সেই ভিডিওটি যদি আপনাদের সুন্দর করে বুঝতে হয় বা পোয়েমটির যেই মূল ভাব সেটি যদি ধরতে হয় বা বুঝতে হয়, তাহলে আপনাদের তার সময়কালকে অবশ্যই জানতে হবে। তাহলে চলুন আমরা দেখে নিই মায়া অ্যাঞ্জেলিও যখন লিখতো তার সময়কালের বিশেষ কিছু বৈশিষ্ট্য। দেখুন, মায়া অ্যাঞ্জেলিও এর পুরো নাম মার্গারেট অ্যান জনসন, born on April 4, 1928 in St. Louis, Missouri, USA, United States of America. She grew up during a time of racial discrimination. Racial discrimination means যখন মানুষজনের মধ্যে ভেদাভেদ তৈরি হয় তার রেস, তার জাতির উপর নির্ভর করে। অ্যাঞ্জেলিও পাস্ট অ্যাওয়ে, তিনি মারা গেছিলেন মে 28, 2014 সালে নর্থ ক্যালিফোর্নিয়াতে। এই যে আমরা যে টার্মটা বললাম রেসিয়াল ডিসক্রিমিনেশন, এটি কেমন হয় আমরা পরবর্তীকালে এর সম্বন্ধে আরো ডিটেলে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন কি বলছে, হার চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস উইথ রেসিজম অ্যান্ড সেগ্রিগেশন ডিপলি ইনফ্লুয়েন্সড হার লাইফ অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্কস। তার ছোটবেলার যে ভয়ানক অভিজ্ঞতা উইথ রেসিজম, রেসিজম মানে এই জাতিগত বিশেষে বিভেদ মানুষের মধ্যে, এবং সেগ্রিগেশন এবং তাদের মধ্যে স্কিন কালার বা গায়ের কমপ্লেকশনের জন্য আলাদা করে দেওয়া, এই যে ভয়ানক অভিজ্ঞতা সেটি তার লেখার মাধ্যমে ফুটে ওঠে। মায়া অ্যাঞ্জেলিও হ্যাড মেনি রোলস ইন আর লাইফ টাইম। তিনি অনেক কাজ করেছেন সারা জীবনে। তিনি কখনো রাইটার ছিলেন, কখনো কবি ছিলেন, কখনো সিঙ্গার ছিলেন, কখনো ডান্সার ছিলেন, কখনো অ্যাক্ট্রেস ছিলেন, অভিনয় করেছিলেন, এবং কখনো সিভিল রাইট অ্যাক্টিভিস্ট ছিলেন। মানে সিভিল রাইটস মুভমেন্টের মধ্যে তিনি যথাযথভাবে যুক্ত ছিলেন। তার প্রথম অটোবায়োগ্রাফি, দেখুন ফার্স্ট অটোবায়োগ্রাফি মানে যেখানে নিজেদের কাহিনী আমরা নিজেরা লিখি। আই নো ওয়াই দ্য কেজ বার্ড সিংস became a classic, telling her story of growing up as a black woman in a racist society. রেসিস্ট সোসাইটি মানে মানে জাতিগতভাবে বিভেদ সৃষ্টি করা এরকম সমাজের মধ্যে কিভাবে একজন কালো মানুষ এবং একজন মহিলা হিসেবে তিনি বড় হলেন, তার বড় হওয়ার যেই দ্বন্দ্ব, জীবনের মধ্যে যে সংগ্রাম, তার এই বিভিন্ন লেখায় ফুটে উঠেছে। আরেকটি লেখা হচ্ছে অ্যান্ড আই স্টিল রাইজ। এই লেখাটির অন্তর্গত একটি পোয়েম স্টিল আই রাইজ আপনারা পড়বেন। আরেকটা লেখা ফেনোমেনাল ওম্যান। She also acted in films and worked closely with civil rights leaders. তিনি সিভিল রাইটস লিডার এবং এর সাথে খুব মানে সামনাসামনি থেকে কাজ করেছেন। আসুন পরের ধাপে। ওই সময়কালে আমরা যে বারবার করে বলছি যে রেসিয়াল ডিসক্রিমিনেশন, সেই রেসিয়াল ডিসক্রিমিনেশনের উদাহরণস্বরূপ কি কি আছে আমাদের কাছে চলুন দেখে নিই ইতিহাস ঘেটে। প্রথমটি হচ্ছে দ্য মন্টগোমেরি বাস বয়কট। দেখুন 1955 থেকে 1956 হয়েছিল। Sparked by Rosa Parks's refusal to give up her seat on a segregated bus, মানে বাসগুলিতে ওই সময় সাদা চামড়ার মানুষ এবং কালো চামড়ার মানুষ, মানে তথাকথিত ওই সময়তে যারা নাকি হোয়াইট স্কিনস এবং ব্ল্যাক স্কিনসের মধ্যে ডিফারেন্স করতো, সেরকম একটি সোসাইটিতে যেখানে নাকি বাসের সিট আলাদা আলাদা করে নির্ধারিত, সেই সময়তে রোজা পার্কস তার নির্দিষ্ট সিটে বসার পরেও সে যখন নাকি বাস তার সিটটি একটি সাদা চামড়ার মানুষের জন্য ছাড়েনি, সেই নিয়ে তাকে যখন অ্যারেস্ট করা হয়, সেই প্রতিবাদ থেকে শুরু হয়েছিল মন্টগোমেরি বাস বয়কট।
পরের ঘটনা, এগুলো আমরা আবার ডিটেলসে পড়বো। পরের ঘটনা, দ্য সিভিল রাইটস মুভমেন্ট। দেখুন কি বলছে, হুইচ এইমড টু এন্ড সেগ্রিগেশন অ্যান্ড ফাইট ফর ইকুয়ালিটি ফর আফ্রিকান আমেরিকানস। এই যে আমাদেরকে বিভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছিল বা বিভেদ করা হচ্ছিল যথাযথভাবে, খুব সাংঘাতিকভাবে, সেটি বেসিক্যালি করা হচ্ছিল আমেরিকানস এবং আফ্রিকান আমেরিকানস এদের মধ্যে। কারণ আফ্রিকান আমেরিকানসরা যারা নাকি ছিলেন তারা, তাদের গায়ের রং ছিল কালো এবং আমেরিকানসরা ছিল হোয়াইটস। তো তাদের মধ্যে ধরে নেওয়া হয়েছিল যে যাদের নাকি গায়ের রং হোয়াইট তারা দে আর সুপিরিয়ার্স টু দ্য ব্ল্যাক স্কিনস, তাদের থেকে অনেক ভালো। এই খারাপ মনোভাবের থেকে যারা নাকি এই কাজগুলি করেছিলেন তাদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সিভিল রাইটস মুভমেন্ট হয়েছিল, এবং এখানে বহু মানুষ এবং সহৃদয় আমেরিকান ব্যক্তিরাও তারাও পার্টিসিপেট করেছিলেন। দেখুন থার্ড সেকশন হচ্ছে দ্য মার্চ অন ওয়াশিংটন, যেখানে মার্টিন লুথার কিং দ্য জুনিয়র ডেলিভার করেছিলেন তার প্রথম বিখ্যাত বক্তৃতা, আই হ্যাভ এ ড্রিম স্পিচ অ্যাডভোকেটিং ফর রেশিয়াল জাস্টিস। যেখানে মার্টিন লুথার কিং আই হ্যাভ এ ড্রিম এই স্পিচটিতে জাতিগত বিভেদ এটা যাতে না হয়, তাদের মধ্যে যাতে সমতা বজায় থাকে, তার জন্য তার বক্তৃতা দিয়েছিলেন। আসুন মন্টগোমেরি বাস ঘটনাটি একটু আমরা ডিটেলে জেনে নিই। The Montgomery bus boycott started on December 5, 1955, after Rosa Parks' refusal to give up her bus seat to a white passenger on December 1st, 1955. যখন রোজা পার্ক তার বাসের সিটটি, যেখানে সে জায়গা পেয়েছে, সেখানে সেই বাসের সিটটি একটি সাদা চামড়ার ব্যক্তিকে ছেড়ে দিতে চাননি, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। This peaceful protest lasted for 381 days, 381 দিন ধরে এই প্রোটেস্ট চলেছিল, with African Americans walking or carpooling instead of using buses. তারা বাস ইউজ করার বদলে তারা হেঁটে চলে, পায়ে হেঁটে যাতায়াত করছিল। It ended on December 20, 1956, after the Supreme Court ruled that segregation on basis on buses was unconstitutional. বাসের মধ্যে এই বিভেদগুলো অসাংবিধানিক। It was a major victory of civil rights. এটা তখন সিভিল রাইটসের একটি প্রধান বিজয় ছিল। দেখুন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই যে রেশিয়াল সেগ্রিগেশন, এতে কিন্তু ল এর কোনো সাপোর্ট ছিল না। যারা নাকি সমাজের ভালো ব্যক্তি, যারা নাকি রুল নিয়ম কানুন এগুলো মেনে চলতেন, তারা কিন্তু এটাকে কখনো সাপোর্ট করেননি। কিন্তু কারা করেছিলেন? কিছু অসাধু মানুষরা তারা করেছিলেন, এবং তাদের বিরুদ্ধেই শুরু হয়েছিল এই বয়কট মুভমেন্ট। আসুন পরের পার্টে, সিভিল রাইটস মুভমেন্টস এবং মার্চ অন ওয়াশিংটন। দেখুন দ্য সিভিল রাইটস মুভমেন্টস টু এন্ড রেশিয়াল সেগ্রিগেশন অ্যান্ড ফাইট ডিসক্রিমিনেশন এগেইনস্ট আফ্রিকান আমেরিকানস। Key moments included Brown versus Board of Education decision on May 17, 1954, where banned segregation in schools, যেখানে স্কুলেও আলাদা আলাদা করে বিভেদ বন্ধ করে দেওয়া হয়েছিল। অ্যাক্টিভিস্টরা প্রোটেস্ট করেছিলেন, মার্চেস অ্যান্ড সিট-ইনস টু চ্যালেঞ্জ আনফেয়ার লজ অফেন ফেসিং ভায়োলেন্স। কোনো মানে অনিয়ম যেগুলো নাকি নিয়মের বিরুদ্ধে যাচ্ছে, সেরকম তৈরি করা সমস্ত নিয়ম যেগুলো নাকি রেসিজম বা জাতিগত বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সেগুলোর বিরুদ্ধে কথা বলেছিলেন। মার্চ অন ওয়াশিংটন দেখুন, দ্য মার্চ অন ওয়াশিংটন টুক প্লেস অন অগস্ট 28, 1963, drawing over 250,000 people of all races to demand equality and justice. সবাই মিলে সম অধিকার, সাম্যতার অধিকার চেয়েছে। Martin Luther King Jr. delivered his iconic I Have a Dream speech calling for racial harmony and the end of discrimination. এই সহৃদয় কিছু ব্যক্তি মার্টিন লুথার জুনিয়র দ্য কিং এর মতো সবসময় বলেছিলেন যে এই জাতিগত বিভেদ বন্ধ হয়ে আমাদের একসাথে থাকা উচিত, কারণ এটাই আমাদের সমাজের প্রধান এসেন্স, সমাজের প্রধান আমাদের অস্তিত্ব। The US laws, including the Civil Rights Act of 1964, which banned racial segregation and discrimination. সমস্ত প্রোটেস্টের পরে এই সমস্ত লসগুলো বন্ধ হয়েছিল। দেখুন আমাদেরকে একটা জিনিস প্রথমে বুঝতে হবে, যদিও সমাজের কিছু মানুষ ওই সময়তে এই রেশিয়াল সেগ্রিগেশন করেছিলেন, কিন্তু বেশিরভাগ মানুষ এই রেশিয়াল সেগ্রিগেশন বা জাতিগত বিভেদ বা গায়ের রঙগত বিভেদের বিরুদ্ধে কি কথা বলেছিলেন এবং সবার জন্য সাম্যতা প্রতিষ্ঠা করেছিলেন। আসুন আমরা একটু ভালো করে বুঝিনি
রেসিজম কি? রেসিজম ইজ ট্রিটিং পিপল আনফেয়ারলি, মানে অনৈতিকভাবে, অর বিলিভিং দে আর ইনফেরিয়ার, তারা নিচু মানের, বিকজ অফ, শুধুমাত্র দেয়ার রেস অর স্কিন কালার, তাদের জাতি বা গায়ের রঙের জন্য। ডিউরিং মায়া অ্যাঞ্জেলোস টাইম রেসিজম মেন্ট সেগ্রিগেশন। মায়া অ্যাঞ্জেলোস সময়তে রেসিজম মানে ছিল আলাদা করে দেওয়া। Limited opportunities, constant discrimination for African Americans. It caused economic hardship, emotional pain and social exclusion. মানে তারা যেহেতু কালো চামড়ার মানুষ ছিল, মায়া অ্যাঞ্জেলোর সময়তে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল সমাজ থেকে, তাদের জন্য সমস্ত কিছু আলাদা আলাদা ব্যবস্থা করতে হতো। তার জন্য ইকোনমিক খুব মানে অর্থনৈতিকভাবে তাদের খুব সমস্যা হয়ে পড়েছিল, এবং ইমোশনাল পেইন এবং সোশ্যাল এক্সক্লুশন, সমাজ থেকে বহিষ্কারের মতো হয়ে গেছিল, যেটা খুবই অনৈতিক ছিল। রেসিজম অলসো ফুয়েল ভায়োলেন্স, এবং এর সমস্তর ফলে কিছু ভায়োলেন্স মুভমেন্টও কোন সময় দেখা গেছে, যেটা খুবই দুঃখজনক ঘটনা ছিল। মায়া অ্যাঞ্জেলিউ এই সমস্ত জিনিসপত্র বা এই সমস্ত অবস্থা থেকে যুদ্ধ করতে করতে তিনি তার লেখকের যেই ভূমিকা, সেই লেখিকার ভূমিকাতে তিনি হয়ে উঠলেন অদম্য। কি বলছে? Maya Angelou used her writing, poetry and activism to fight racism. Her autobiography is like I Know Why the Caged Bird Sings. She exposed the struggles of growing up in a racist society. একটি রেসিস্ট সোসাইটিতে বেড়ে ওঠার যেই দ্বন্দ্ব তিনি সেটি তুলে ধরেছেন আই নো ওয়াই দ্য কেজড বার্ড সিংস। তার কবিতা স্টিল আই রাইজ সেলিব্রেট ব্ল্যাক রেজিলিয়েন্স। ব্ল্যাক রেজিলিয়েন্স মানে মানে কালো মানুষ হয়েও তার যেই আত্মসম্মান, সেটি সুন্দরভাবে তুলে ধরেছেন এই স্টিল আই রাইজ কবিতাতে। ডিফাইড অপ্রেশন, তিনি অপ্রেশন বা দমনের এবং পীড়নের বিরুদ্ধে কি কথা বলেছেন এই স্টিল আই রাইজ এবং এরকম আরো অনেক কবিতাতে। Angelou's work empowered people worldwide to fight for justice, equality and self-respect. অ্যাঞ্জেলিউয়ের যে কবিতা, সেগুলি সমস্ত পৃথিবী জুড়ে জাস্টিস, ইকুয়ালিটি এই সবগুলির কথা বলেছে। আজকের মতো আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এর পরের ভিডিওতে আমরা স্টিল আই রাইজ যেই পোয়েমটি আমাদের কাছে আছে, সেই পোয়েমটি আমরা অবশ্যই লাইন বাই লাইন আপনাদের পড়াবো এবং অ্যানালিসিস করব। ভালো থাকবেন।